হ্যালো স্টুডেন্ট, লাস্ট ভিডিও যেটা করেছিলাম সেই ভিডিওতে তোমাদের জন্য আমি অ্যালকোহলের যে অ্যালিফেটিক অ্যালকোহলের লাস্ট পার্টটা পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফেনল। ফেনল আর যেটা লাস্ট পার্ট পড়েছিলাম সেটা ছিল অ্যালিফেটিক। অ্যালিফেটিকের যে কেমিক্যাল রিয়াকশান বা কেমিক্যাল যে প্রিপারেশনগুলো ছিল সেইগুলো যে ফান্ডামেন্টাল প্রপার্টিসের উপর দাঁড়িয়েছিল, ফেনলের কেমিক্যাল রিয়াকশন আর কেমিক্যাল প্রিপারেশন যেগুলো আছে সেগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ অ্যালিফেটিকের রিয়াকশন মেকানিজম বেসিক্যালি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ওরিয়েন্টেড হয়, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হয়? অ্যারোমেটিকের ক্ষেত্রে জেনারেলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের পরিবর্তে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মোর ইজিয়ার দ্যান দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অনেক কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিজের উপর ডিপেন্ড করে, কিন্তু এই অ্যারোমেটিকের যে সাবস্টিটিউশন রিয়াকশন এর মডটা সেম। একবার যদি তুমি ভালো করে বুঝে এবং শিখে নাও তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা মেকানিজম খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কীভাবে হচ্ছে এবং নিজে নিজে তৈরি করতে পারবে। তো লেটস স্টার্ট। ওকে, ফেনল। ফেনলের যে স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার, সেটা হচ্ছে এইটা। এটাকে আমরা শর্টে কি লিখতে পারি? শর্টে লিখতে পারি C6H5OH, এটা লিখতে পারি। ক্লিয়ার? প্রথমত এটা হচ্ছে অর্থো প্যারা ইন্ডিকেটর। অর্থো প্যারা ইন্ডিকেটর বাংলায় যদি বলা হয় নির্দেশক। হোয়াট ইজ দ্য মিনিং অফ নির্দেশক অর ইন্ডিকেটর? মিনিং কি তো সেটা দেখানো হচ্ছে, আমি দেখাই। OH এটা ফেনলের স্ট্রাকচার। ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে বেনজিনের আরো 5টা হাত, 5টা জায়গায় 5টা H পড়ে আছে। তাহলে এই 5টা পজিশনে তুমি সাবস্টিটিউট করে সেকেন্ড মেম্বার অর থার্ড মেম্বারকে আনতে পারো। তো সেকেন্ড মেম্বার থার্ড মেম্বারকে আনার জন্য এখানে OH এর পারমিশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং OH তোমাকে এখানে পারমিট করবে শুধুমাত্র অর্থ পজিশন আর প্যারা পজিশন, মেটা পজিশনে পারমিট করবে না। এইদিকেও তাই সিমিলার, এদিকেও অর্থ পজিশনটা পারমিট করবে, মেটা পজিশনে করবে না। কেন করবে না সেটা তোমার ডাইরেক্টলি ডিপেন্ড অন রেজোনেটিং স্ট্রাকচার। কীভাবে হচ্ছে দেখা যাক। এখানে দেখো যে রেজোনেন্স হচ্ছে সেই রেজোনেন্সের থ্রু কি করছে, এখানকার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা এখানে পাই বন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে। তার জন্য এইখানে কার্বনের অলরেডি 5টা হ্যান্ড হয়ে আছে, 4টা হ্যান্ড হয়ে আছে, সরি, সেই 5টা হ্যান্ড যদি না হয় তার জন্য এই পাই বন্ডটা ভুলে গিয়ে এখানে মাইনাস দিলে এখানে প্লাস, সেই প্লাস আর মাইনাস জুড়ে গিয়ে এই পাই বন্ডটা ক্রিয়েট করলো। এবারে জেনারেলি অক্সিজেনের কটা হ্যান্ড হয়? 3টে হ্যান্ড হয়, প্লাস অক্সিজেন কি করলো, নিজের ইলেকট্রন ডোনেট করে দিল, দ্যাটস ওয়াই অক্সিজেনের মাথায় একটা প্লাস ক্যারেক্টার হোল্ড করলো। এই মাইনাস ক্যারেক্টার রেজোনেন্সের থ্রু দিয়ে বারবার এইভাবে শিফটিং হতে হতে ওভারঅল যে স্ট্রাকচারটা সেটা এটা তৈরি করবে। এবার এখানে লক্ষ্য করলে দেখা যাবে এই পজিশনে, প্যারা পজিশনে, অর্থ পজিশনে
আর এই অর্থ পজিশনে এখানে অপেক্ষাকৃত অন্যান্য এই যে এই পজিশন এবং এই পজিশন অপেক্ষায় ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। আমি বলেছিলাম যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে বেশি হয়। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মিন্স ইলেকট্রোফাইল আসবে যাদের ক্যারেক্টার কি প্লাস। এবার প্লাস ক্যারেক্টার সবসময় কোথায় অ্যাট্রাক্ট হবে, যে পজিশনে মাইনাস অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টারের আধিক্য আছে, যেখানে নেগেটিভ ক্যারেক্টার বেশি আছে, নেগেটিভ ক্যারেক্টার মোর দ্যান দ্যাট অফ দিস পজিশন। দ্যাটস ওয়াই কি হচ্ছে, যে ইলেকট্রোফাইলগুলো আছে সেই ইলেকট্রোফাইলগুলো ইজিলি এই পজিশনে ইনবিল্ড করে এই পজিশনগুলোতে অ্যাটাক করছে এবং হাইড্রোজেনগুলোকে সাবস্টিটিউট করে নিজেরা ঢুকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? দ্যাটস ওয়াই ওই ফার্স্ট লাইন যেটা লিখেছিলাম অর্থ প্যারা ইন্ডিকেটর, অর্থ এবং প্যারা পজিশনে ঢুকবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কথাটা কি? তার মানে এই রিয়াকশনগুলোতে কি কোনোদিনও এই পজিশনে কেউ ইনপুট করবে না? অবশ্যই করবে। সেক্ষেত্রে কি বলতো, সেক্ষেত্রে অবজার্ভ করতে হবে যে এইখানে যে ইনকামিং গ্রুপগুলো আমি দিয়েছি সেই ইনকামিং গ্রুপগুলো যদি প্লাস আই এফেক্ট অর মাইনাস আই এফেক্টের কোনো একটা হয় তাহলে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে শুরু করবে। বোঝা গেছে? যেমন এ কন্ট্রোল করছে, এ অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার হোল্ড করছে, এ প্লাস ক্যারেক্টার, ইলেকট্রন পুশ করছে, এখানে প্লাস ক্যারেক্টার হোল্ড করছে। এখানে প্লাস আর এফেক্ট হওয়ার জন্য এইখানে কি হচ্ছে, বেনজিন যে রিং, বেনজিন যে বলয় সেখানে ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। তারপরে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে বেশি করে এনকারেজ করছে। তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যারা ইলেকট্রোফাইল তারা কিন্তু খুব এনকারেজ ফিল করছে এবং খুব সহজে এখানে এসে ইনপুট হচ্ছে। এবারে কোনো কারণে যদি এখানে কোনো মাইনাস আই এফেক্ট গ্রুপ আমি প্রবেশ করাতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস আই এফেক্ট গ্রুপ কি করবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে। বেনজিন বলয় থেকে যদি ইলেকট্রন উইথড্র করে নেয় সেক্ষেত্রে বেনজিন বলয় ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। যদি কমে যায় তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেটটা বাড়ার চান্স থাকবে। কেন? বেনজিন বলয় যখন ইলেকট্রন ডেনসিটি কমে যাবে তখন নিউক্লিওফাইলরা ইনকামিং গ্রুপ হিসাবে আসতে সক্ষম হবে এবং প্রবেশ করতে সক্ষম হবে। কারণ তখন যে ইলেকট্রন ডেনসিটির জন্য যে রিপালশন রেটটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। বোঝা গেছে কথাটা? আবার যদি মনে করো যে এই OH গ্রুপটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দ্বারা সাবস্টিটিউট করবো, সেটাও সম্ভব, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে, একটা কথা লিখতে হবে কি, কন্ডিশন অ্যাপ্লাইড, বিশেষ কারণে বা বিশেষ উপায়ে এটা করা সম্ভব। জেনারেলি কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে গেলে তোমাকে কি দিতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই, এটা করতে হবে। কন্ডিশন দিলে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পসিবল। কখনোই নয়, এটা নয় যে না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন স্যার বলেছেন তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ছাড়া আর হবে না, এটা নয়, হবে, কিন্তু তোমাকে তখন কি দিতে হবে, তখন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? সেটাও দেখাবো, এটা আছে এই চ্যাপ্টারেই, যে কন্ডিশন অ্যাপ্লাই করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর পসিবল। ওকে, এবারে যেটা করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল। ফেনলের প্রিপারেশন, এই ফেনলের প্রিপারেশনটা কিন্তু বেশি নেই, 5 থেকে 6টা আছে। তো সেই 5 থেকে 6টা রিঅ্যাকশনকে খুব ভালো করে করতে হবে। তার মধ্যে কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন আছে আর কিছু নর্মাল প্রিপারেশন আছে। তো স্টার্ট করা যাক। প্রিপারেশন অফ ফেনল। First of all, from benzylic acid, benzene sulfonilic acid, যেটা স্টার্ট হবে কিন্তু বেনজিন থেকে। এখানে যে SO3H পুট হচ্ছে এটা কিন্তু একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে ইনপুট হচ্ছে।
দেখো প্রথমেই করছে কি, আমি বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে নিচ্ছি। এটা কি বেনজিন, আমি লিখেছি ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, কিন্তু আমি তৈরি করে নিচ্ছি বেনজিন থেকে। কেন বেনজিন থেকে তৈরি করছি, এটা একটা স্টেপ শিখিয়ে দেওয়া হলো। যদিও এটা 11 তোমাদের চ্যাপ্টারে ছিল, এটা 12 চ্যাপ্টার আমরা করছি ফেনল, কিন্তু এখানে 11 চ্যাপ্টারের প্রিপারেশন ছিল যখন ফেনলে এটা এই রিঅ্যাকশনে ছিল বেনজিন সালফোনিক অ্যাসিড প্রিপারেশন। তো এখান থেকে এনওএইচ দেওয়ার পরে এখানে কি হচ্ছে, এখানে ওএইচ, এখান থেকে একটা এইচ কে খুলে নিয়ে এটা তৈরি করছে। তারপরে আবার এনওএইচ হাইড্রোলাইসিস করে ওএনএ তৈরি করছে, তখন পুরোপুরি এই সালফেট গ্রুপটাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে H3O প্লাস, দ্যাট মিন্স হাইড্রোলাইসিস করলে ফেনল প্রিপারেশন হচ্ছে। From benzene diazonium salt, from benzene diazonium salt, এটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম সল্ট। একে নরমালি হাইড্রোলাইসিস করলেই আমি ফেনল পেয়ে যাব। বোঝা গেছে, একে নরমালি হাইড্রোলাইসিস করলেই বেনজিন ডাইজোনিয়াম সল্টকে আমরা ফেনল পেয়ে যাব। 3 নম্বর, from Grignard, from Grignard reagent, এটা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট যাকে হাফ অফ O2 দেওয়া হলো, তাহলে তৈরি হবে OMgBr প্লাস, এটা মাইনাস, যাকে পাতি হাইড্রোলাইসিস করলে তৈরি হবে ফেনল অ্যান্ড MgOHBr। সাইড প্রোডাক্ট নট নেসেসারি। আমি আগেও বলেছি সাইড প্রোডাক্টের প্রয়োজন খুব বেশি পড়ে না। From salicylic acid, from salicylic acid, এটা কোলবে রিঅ্যাকশন করা হচ্ছে। কোলবে রিঅ্যাকশন করলে CO2 বেরিয়ে যায়, এটা H হয়ে যাবে, এটা OH, যেটা থাকবে সেটা থেকে গেল। কোলবে রিঅ্যাকশন। এরপরে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম ক্লোরোবেনজিন, এটার একটা নাম আছে ডাউ প্রসেস। এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে ইউজ করা হয়। বলতে বলতেই চলে এলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো ভালো করে অবজার্ভ করে দেখো, এটা জেনারেল যে রুম টেম্পারেচার হয় সেই রুম টেম্পারেচারে নয়, আর এটা অ্যাটমসফেরিক প্রেসার যেটা রয়েছে 300 atm। 300 atm কিন্তু নর্মাল প্রেসার নয়, 300 টাইম দেন দ্য ন্যাচারাল। যে ন্যাচারালের যে প্রেসার আছে সেটা হচ্ছে 1 atm, তার থেকে 300 টাইম বেশি, 300 গুণ। সেই 300 গুণ দেওয়া হয়েছে, তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। সেই কন্ডিশনের দরুন এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে এবং ONA এই Cl কে রিপ্লেস করে প্রবেশ করছে এবং তাকে হাইড্রোলাইসিস করলে ফেনল প্রিপারেশন হচ্ছে। এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। লাস্ট প্রিপারেশন ফ্রম কিউমিন, from cumin,
এটা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন এবং এটাতে তোমরা অনেকগুলো স্টার মেরে রাখতে পারো, কারণ এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট ফর হোয়াট, ইম্পর্টেন্ট ফর বোথ অ্যাজ নর্মাল ইকুয়েশন রিয়াকশন যেগুলো তোমাকে দেওয়া হবে যে ফ্রম কিউমিন থেকে ফেনল প্রিপারেশন করো, এটা খুব ইজি। কিন্তু আরেকটা যেটা দিতে পারে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এবিসিডি, যেটা আমার ফেভারিট। এবিসিডি মানে তোমাকে আমরা জাস্ট এটা হয়তো তুলে দিলাম ফ্রম কিউমিন, সেখান থেকে এ বি সি দিয়ে 3টে রিয়েজেন্ট দিয়ে দিলাম যে কি কি প্রোডাক্ট হবে। এইটা কিন্তু খুব হট পেক কোশ্চেন টাইপের, এটা কিন্তু খুব ইজিলি পড়ে, সব ক্ষেত্রেই পড়বে, ঠিক আছে। তোমাদের এখন যে জয়েন্ট বেসে যে চেঞ্জ হচ্ছে সেগুলোতে কিরকম করে রিয়াকশন তুলছে, কিভাবে তুলছে, একটা বড় রিয়াকশন নিচ্ছে, সেই রিয়াকশন নেম রিয়াকশন, বেসিক্যালি নেম রিয়াকশন, যে নেম রিয়াকশনগুলো খুব ফেমাস, সেই নেম রিয়াকশনগুলো কি করছে, পরপর লিখে দিয়ে চলে যাচ্ছে এবং ভেতরে যে রিয়েজেন্টগুলো সেইগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিচ্ছে, নিয়ে বলছে নিচের কোন রিয়েজেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যাবভ রিয়াকশন, ঠিক আছে। এইটা তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে কি জানতে হবে বলতো, এবিসিডি খুব ভালো করে শিখতে হবে। অনেকে ভাবে যে স্যার এখন এবিসিডি পড়ে কি লাভ করবো, এখন তো এবিসিডি আর পড়বে না, এখন তো আমরা এমসিকিউ করছি, আমরা এমসিকিউতে এবিসিডি অত বড় পড়বে না, কিন্তু পড়বে যদি সেই রকম ভাবে কোনো স্যার কোশ্চেন করবো মনে করে, তাহলে তোমাকে ইজিলি করতে হবে। কি করবে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি দিয়ে দিল, ভিতরে রিয়েজেন্টগুলোকে সিকোয়েন্স অনুযায়ী 2বার 3বার 4বার করে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দিল, নিয়ে বললো যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটাতে পারফেক্টনেস আসবে, তাহলে তোমাকে সেটা জানতে হবে। তাই জানতে গেলে কি হবে, এবিসিডিগুলো তোমাকে ভালো করে অ্যাবজর্ব করতে হবে। এবং আমি প্রত্যেকটা যখন চ্যাপ্টার পড়াবো, যখন ওই জায়গাগুলো আসবে, আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে বলতে থাকবো যে এটা নক করো, এটা এবিসিডির জন্য খুব ইম্পর্টেন্ট, সেইগুলোকে তোমাকে ফলো করতে হবে। এবিসিডির জন্য আমি স্পেশালাইজ করে নক করব প্রত্যেকটা সময়। তোমরা যদি আমার ভিডিও ফলো করো, আমি 100% তোমাকে বলে দিতে পারি যে আমি যে পয়েন্টগুলোকে তোমাকে নক করে দিচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা যদি আইডেন্টিফাই করো, তোমাদের এবিসিডি একটাও আটকাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই দুটো ক্ষেত্রেই একটাই প্রোডাক্ট আসবে, সেটা হচ্ছে যেটা স্টার্টিং এ লিখেছি, কিউমিন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ কিউমিন, এটা হচ্ছে কিউমিন, এটা হচ্ছে কিউমিন, ক্লিয়ার। এটা তৈরি হলো ফেনল, যেটা আমাদের টার্গেট ছিল। আর এখানে আমি আরেকটা প্রোডাক্ট পেলাম, সেটা হচ্ছে অ্যাসিটোন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কেন, কারণ এখানে আমি দুটো ইম্পর্টেন্ট প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে ফেনল আর একটা হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোন আমাদের বহুল পরিমাণে চিকিৎসা শাস্ত্রে, মেডিকেল সায়েন্সে কাজে লাগে। তার ফলে কি হচ্ছে, আমার উপর দুটো ইম্পর্টেন্ট কেমিক্যাল সাবস্টেন্স পেয়ে যাচ্ছি, অ্যাট এ টাইম পাচ্ছি ফেনল আর একটা পাচ্ছি অ্যাসিটোন। এই জন্য এই প্রসেসটা, এই কিউমিন প্রিপারেশন প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ক্লিয়ার। এই কথাটা সবসময় মনে রাখবে। আর এটা কিন্তু এবিসিডিতে নক করে দিচ্ছি, এবিসিডিতে এইটা খুব হট কেক কোশ্চেন এবং বারবার পড়ে, ক্লিয়ার। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ফলো করছো তাদের জন্য তো আমি বলে রাখি, টেস্ট পেপারের মিনিমাম 20টা এবিটি এর পেজের মধ্যে 10 থেকে 12টা পেজে এটা তুমি পাবে, 100% পাবে। এবং অনেক জায়গাতে এরকম ডাইরেক্ট দেবে কিউমিন থেকে ফেনল প্রিপারেশন করো, আর ম্যাক্সিমাম টাইমে কি দেবে, এ থেকে এ বি সি ডি দিয়ে দেবে, ক্লিয়ার। প্লাস আর এফেক্ট যদি গ্রুপগুলো আসে তাহলে কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টারটা কমে যাবে। কেন কমবে, কারণ প্লাস আর এফেক্ট যখন এসে এখানে বসবে, তখন কি করবে, ইলেকট্রনগুলোকে এই বেনজিন বলের মধ্যে প্রবেশ করাতে শুরু করবে। বেনজিন বলের মধ্যে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তখন এখানে পাই ইলেকট্রন ডেনসিটি কি হবে, ইনক্রিজ করবে। পাই ইলেকট্রন ডেনসিটি যত ইনক্রিজ করবে, তত এইখানকার যে রেজোনেন্স হওয়ার টেন্ডেন্সিটা, সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করবে। কারণ যদি তোমার কাছে টাকা থাকে,
সাফিসিয়েন্ট, টাকা সবারই সাফিসিয়েন্ট হয় না, যদি থাকে সামহাও, তাহলে তুমি লোকের কাছ থেকে টাকা নিতে চাইবে না। তেমনি এখানে যখন ইলেকট্রন ডেন্সিটি প্রচুর পরিমাণে হয়ে যাবে, তখন এই লোন পেয়ার, অক্সিজেন যে লোন পেয়ার রেজোনেন্সের থ্রু দিয়ে যেটা বেঞ্জিন রিং অ্যাবজর্ব করছে, সেটা কিন্তু টেন্ডেন্সিটা কমে যাবে। আর সেই টেন্ডেন্সি যদি কমে যায়, তাহলে H+ ছাড়া টেন্ডেন্সিটা কিন্তু কমে যাবে। তার ফলে কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টারটা কমে যাবে। তার মানে ডিরেক্টলি প্লাস আর এফেক্টে গ্রুপের পরিমাণ যত ইনক্রিজ করবে, তোমার অ্যাসিডিক ক্যারেক্টার তত ডিক্রিজ করবে। ক্লিয়ার, কথাটা বোঝা যাচ্ছে? আর মাইনাস আর এফেক্ট হলে কি হবে, মাইনাস আর এফেক্ট কি করে, বেঞ্জিন রিং থেকে সমস্ত ইলেকট্রনগুলোকে উইথড্র করে। তাহলে বেঞ্জিন রিং থেকে যদি ইলেকট্রন উইথড্র করে, তাহলে কি হবে, বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন ডেনসিটিটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আর বেঞ্জিন বলে যদি ইলেকট্রন ডেনসিটি কমতে শুরু করে, সেক্ষেত্রে রেজোনেন্সগুলো কিন্তু খুব ভিগোরাসলি বাড়বে। রেজোনেন্স যদি বৃদ্ধি পায়, তাহলে H+ কে ছাড়া টেন্ডেন্সিটা হু করে বাড়তে শুরু করবে। তাহলে যত মাইনাস আর এফেক্টে গ্রুপের পরিমাণ বাড়বে, তত কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। আর যত প্লাস আর এফেক্টের পরিমাণ বাড়বে, তত অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নেবে, তাহলে যে তোমাদের ক্রমগুলো দেবে সেগুলো মুখস্থ করতে হবে না। মোরাললেস কিছু ছেলে আমি দেখেছি, কিছু স্টুডেন্ট পড়াচ্ছি অনেকদিন থেকে, তো দেখি যে তারা কি করে, এই সিকোয়েন্সগুলো বইয়ে যেগুলো আছে সেগুলোকে টোটো মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ কেন করবে? তুমি ফান্ডামেন্টাল প্রপার্টি বুঝবে, তোমার মুখস্থ করতে হবে না। আমি বারবার কিন্তু এই জোরটা দেবো অর্গানিকের ক্ষেত্রে, যে কোনোদিন মুখস্থ করবে না। তোমরা যদি জিনিসগুলো ফান্ডামেন্টাল যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলোকে খুব ওয়েল ভাবে বুঝে নিতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার যে অ্যাসিডিক বেসিক প্রপার্টিগুলো যেগুলো আছে, ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার যেগুলো পড়ে, সেগুলো কিন্তু এক্সপ্লেন করতে পারবে এবং কারোর সাহায্যও প্রয়োজন হবে না। ক্লিয়ার হয়েছে? যেমন এখানে আমি দেখাই একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। এখানে মনে করো এই যে OH, এখানে আমি যদি আমি NO2 গ্রুপ প্রবেশ করাই, এটা কি মাইনাস আই এফেক্ট। এই OH এখানে আমি কি দিলাম, এটা NH2 গ্রুপ দিলাম, এটা হচ্ছে প্লাস আই এফেক্ট। তাহলে যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে দেওয়া হয়, তাহলে কি হবে, এ কি করছে, ইলেকট্রনগুলো উইথড্র করে নেবে, এই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেবে, তার ফলে এর রেজোনেন্সটা ইনক্রিজ করে যাবে। আর এ কি করবে, উল্টো কাজ করবে, ইলেকট্রনগুলো ছেড়ে দেবে, তার ফলে এর যে ডেনসিটি দেওয়ার টেন্ডেন্সিটা সেটা কমে যাবে। তার ফলে কি হবে, এর অ্যাসিডিক ক্যারেক্টারটা ক্রমশ ইনক্রিজ করবে, আর এর অ্যাসিডিক ক্যারেক্টার ক্রমশ ডিক্রিজ করবে। বোঝা গেল কথাটা? এবারে যদি এখানে দুটো NO2 গ্রুপ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টার আরো বেড়ে যাবে। আর এখানে যদি আরো দুটো NH2 গ্রুপ ঢুকিয়ে দেওয়া হয়, এর অ্যাসিডিক ক্যারেক্টারটা আরো ডিক্রিজ করে যাবে। বোঝা গেছে কথাটা? এখানে যত NO2 গ্রুপের পরিমাণ, মানে সোজা কথাই, মাইনাস আই এফেক্টের পরিমাণ যত বাড়াবে, তত অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। আর এখানে যত প্লাস আই এফেক্টের পরিমাণ বাড়াবে, তত অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? এবারে শুধু দেখে নিতে হবে যে কখন কি হবে। মনে থাকবে কথাটা? আর একটা লোকের কথা এখানে বলে রাখি, এই লোকটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই OCH3, এর একটা ভয়ঙ্কর ব্যাপার আছে কি, যখনই অর্থ প্যারাতে বসবে, এখানে বসবে, এই দুটো জায়গাতে, তখন এ কিন্তু প্লাস আর এফেক্টের কাজ করবে। কি করবে? প্লাস আর এফেক্ট। মাথায় থাকে কিন্তু কথাটা, প্লাস আর এফেক্ট। কিন্তু যখনই এই জায়গায় বসবে, তখন অ্যারোটা উল্টে যাবে, তখন মাইনাস আর এফেক্ট দেখাতে শুরু করবে। বোঝা গেছে কথাটা? আর সেই কারণেই কিন্তু এই গ্রুপটা ভয়ঙ্কর, এবং যখনই কোনো ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার দেওয়া হয়, এই লোকটাকে দিয়ে দেওয়া হয়, গ্রুপটাকে দিয়ে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ছেলেরা খুব কনফিউজড হয়ে যায়। কারণ এখানটা মুখস্থ করতে মুখস্থ করতে গিয়ে তারপরে কি হয়, পরীক্ষা হলে গিয়ে আর মনে পড়ে না। বোঝা গেছে? এটা মনে রাখতে হবে। এই লোকটার একটু পিকুলিয়ার ক্যারেক্টার আছে, যখন অর্থ আর প্যারা পজিশনে বসবে, তখন কিন্তু ইলেকট্রন ডোনেট করবে, হু করে ইলেকট্রন ডোনেট করবে, তার ফলে কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। কিন্তু যখন এইখানে বসবে, তখন উল্টো কাজ শুরু করবে, ইলেকট্রন উইথড্র করতে শুরু করবে, মাইনাস আই এফেক্ট করতে দেখাতে শুরু করবে, তার ফলে কি, এর অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। বোঝা গেল? পরে এগুলো নিয়ে আরো আলোচনা হবে। কেমিক্যাল রিঅ্যাকশন অফ ফেনল। এখানে প্রথমে বলে রাখি, ফেনলের স্ট্রাকচারকে খুব ভালো করে বুঝতে হবে। আমি প্রথমেই তোমাদেরকে নক করছি সব বিষয়ে, আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, আবার আজকে বলছি, যে কোনো কিছু পড়ার আগে তোমাকে প্রথমে জানতে হবে যে তার গঠনগত আকার, তার স্ট্রাকচারটা কেমন। তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে তার কেমিক্যাল রিঅ্যাকশন। আর এই কেমিক্যাল রিঅ্যাকশনকে খুব ভালোভাবে না বুঝে তো একদম পড়ো, তাহলে অনেক ক্ষেত্রে ছোট ছোট মাইনর ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে শুরু করবে। তাই সবসময় তোমরা কি করবে, একটু হলেও বুঝে পড়ার চেষ্টা করবে। যত বুঝে পড়বে, তত তুমি তোমার কি করার, বিভিন্ন কোশ্চেন অ্যাটেন্ড করার টেন্ডেন্সিটা বাড়বে। দেখো ভালো করে অবজার্ভ করো,
যেটা লিখছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে দুটো টাইপের হাইড্রোজেন উপস্থিত আছে, দুটো টাইপের কি করে, এইটা এই হাইড্রোজেনগুলোকে আমরা কি হাইড্রোজেন বলবো, বেনজিন বলে নিজস্ব হাইড্রোজেন, বেনজিন বলে নিজস্ব হাইড্রোজেন। এর রিঅ্যাকশন মেকানিজম আলাদা হবে, এর রিঅ্যাকশন মেকানিজম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করবে, বোঝা গেছে। আর এই রিঅ্যাকশনটা এটাও সাবস্টিটিউশন হবে, এটাও সাবস্টিটিউশন হবে, কিন্তু এর সাবস্টিটিউশনটা এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ অ্যারোমেটিক রিঅ্যাকশন, এর হবে সাবস্টিটিউশন সেটা নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক, বোথ দুটোই হতে পারে, বোঝা গেছে। শুধু এইটা নয়, আবার কি হবে, আর একটা হতে পারে, সেটা হচ্ছে এইটাকে সাবস্টিটিউট করে কেউ ঢুকতে পারে। তার মানে 3 রকমের রিঅ্যাকশন মেকানিজম হয়ে গেল। কি কি হলো, একটা শুধু এই এইচ গুলো, এর এইচ আর গোটা ওইচটা, বোঝা গেছে কথাটা, ক্লিয়ার হয়েছে। তো এটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় কোথায় হবে, আর ওইচটা কাকে কিভাবে সাবস্টিটিউশন করব, বা শুধু এইচটা কিভাবে টেক পার্ট করাবো। তো যখন ফেনলের এইচটা টেক পার্ট করবে শুধু রিঅ্যাকশনে, তখন ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টারটাকেই কি করবে, শো করবে, যেটা তোমাদের একটু আগে আমি পড়াচ্ছিলাম, যে ফেনলের এইচটা বেরিয়ে যাওয়ার জন্য ফেনলের একটা অ্যাসিডিক ক্যারেক্টার বর্তমান আছে, সেই অ্যাসিডিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে, সেইগুলো দেখাও। তো প্রথমে যে রিঅ্যাকশনটা ছিল সেটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, যেটা ফিজিক্যাল প্রপার্টিতে আমি তোমাদেরকে অনেকটাই ক্লিয়ার করে বলে দিয়েছি, যে যত আর প্লাস গ্রুপ ঢুকবে তত অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, যত মাইনাস আর এফ গ্রুপ ঢুকবে তত অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, এটা আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। এরপরে যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো আছে সেইগুলো আমি দেখাবো, ক্লিয়ার। 2 নম্বর লিখলাম কেন, 1 নম্বর অ্যাসিডিক রিঅ্যাকশন, ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি এটা এখানে লিখে রাখছি, তাহলে তোমাদের মনে থাকবে। অ্যাসিডিক ক্যারেক্টার, লিখে দিচ্ছে সি প্রিভিয়াস, আর একটা রিঅ্যাকশন আছে এরই সঙ্গে, আমি মুছে দিচ্ছি, মুছে লিখছি ওটা, সেটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড, আলাদা করে। এটা এই রিঅ্যাকশন একটা নাম আছে, শর্টেন বাউম্যান রিঅ্যাকশন।
শর্টেন বাউম্যান রিয়াকশন, এই রিয়াকশনটা মনে রাখবে। ঠিক আছে, এই তিনটে রিয়াকশন মোট সেম। দেখো এখানে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে লিবারেট করেছে, এই সেলটা নিয়ে বেরিয়ে গেছে। এখানেও অ্যাসিডিক হাইড্রোজেন এই এলটাকে নিয়ে এই সেলে বেরিয়ে গেছে। এখানে অ্যাসিডিক হাইড্রোজেন, এখানে এই অ্যাসিডেট পার্টটাকে নিয়ে অ্যাসিডিক অ্যাসিড হয়ে আর এটা বেরিয়ে গেছে। আচ্ছা যদি এখানে বলে এ আর বি, তাহলে এটা লিখবে এ, এটা লিখবে বি, এটা এ, এটা বি, এটা এ আর এই সেলটা বি। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার হয়েছে? রিয়াকশন উইথ গিগনার্ড, reaction with Grignard, reaction with ammonia, reaction with ammonia, দেখো এটা একটা কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখিয়ে দিই মেকানিজম কি। এই রিঅ্যাকশনটা আমার ফেভারিট রিঅ্যাকশন, প্রোটনেশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন চেনার উপায় দেখো, খুব ভালো করে দেখো। 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু রুম টেম্পারেচারের রিঅ্যাকশন নয়। প্লাস এখানে যে রিয়েজেন্টটা দিয়েছি, এই রিয়েজেন্টটাও কিন্তু খুব ভাইটাল রিয়েজেন্ট এবং খুব অ্যাক্টিভ রিয়েজেন্ট। তারপরে কি হচ্ছে, এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে হেল্প করছে এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা পসিবল হচ্ছে। এবার তুমি যদি বলো এই টেম্পারেচারটা কমাবো, এগুলো সব ভালো করে আমি ফান্ডামেন্টাল বোঝানোর চেষ্টা করছি। তুমি কি করলে বলে আমি টেম্পারেচারটা কমাবো, এখানে ওইচটাকে সরিয়ে আমি অ্যামোনিয়া ঢোকাবো, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, নাইট্রেশন করে দাও। তাহলে এইখানে NO2 গ্রুপ ঢুকবে, NO2 গ্রুপ ঢোকার সঙ্গে সঙ্গে মাইনাস আই এফেক্ট হবে। তাহলে কি হবে, বেনজিন বলের যে ইলেকট্রনগুলো ছিল নিজের দিকে টেনে নেবে। তারপরে কি হবে, বেনজিন বলের ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। এরপরে তুমি এই রিঅ্যাকশন করো, টেম্পারেচার কমে যাবে। কেন কমে যাবে, তখন ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দিচ্ছে কে, NO2 গ্রুপ। তারপরে কি হচ্ছে, তোমাকে এই টেম্পারেচার কম দিতে হচ্ছে, এমনি রিঅ্যাকশনটা স্পিডে হয়ে যাবে এবং টেম্পারেচারটা কম লাগবে। বোঝা গেল কথাটা? তুমি আরো এইখানে অর্থ প্যারা অর্থতে নাইট্রো গ্রুপ বসিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে উইদাউট এনি টেম্পারেচার রুম টেম্পারেচার হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কথাগুলো? লাস্ট রিঅ্যাকশন, লাস্ট রিঅ্যাকশন বলতে ফিনলের লাস্ট রিঅ্যাকশন নয়। আমি ফিনলের যেটা দেখিয়েছিলাম সেটা কি দেখিয়েছিলাম, ফিনলের OH একটা পোর্শন, আর একটা পোর্শন দেখেছিলাম বেনজিনের নিউক্লিওফিলিক হাইড্রোজেন। বোঝা গেছে কথাটা? সেইটার লাস্ট রিঅ্যাকশন।
এই রিয়াকশনে এইখানে তৈরি হয় ভায়োলেট কালার, আর এটা ইউজড as an identification test, used as a identification test, কারণ এখানে কালার প্রপার্টিসও করে। আগের দিনই বলেছিলাম যে কালার প্রপার্টি স্মেলিং প্রপার্টি তোমাদের কি হবে আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহৃত হবে। দেখো এখানে আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহৃত হয় ভায়োলেট কালার। এবার এখানে একটা কথা বলে, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে ফিনলকে দিলে ভায়োলেট কালার পাবে এবং এটা খুব অথেন্টিক তুমি বলতে পারবে। কিন্তু এখানে তুমি যদি আমি কোশ্চেন করি, আমি তোমাকে যেটা কোশ্চেন করি, সাপোজ এখানে কোশ্চেন করলাম স্যার এখানে আমি NH2 দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে কি আমি আর আইডেন্টিফাই করতে পারবো না বাই দিস রিঅ্যাকশন? অবভিয়াসলি করতে পারবে। কিভাবে করবে? কালার প্রপার্টি শো করবে, কালার প্রপার্টি শো করবে। NH2 তুমি এখানে বসিয়ে দিলে, কিন্তু এইখানে তুমি আর এটা লিখতে পারবে না, ভায়োলেট কালার লিখতে পারবে না। তুমি কি লিখবে বলো তো? কালার সলিউশন। কি বললাম? কালার সলিউশন। যে কোনো প্লাস আর মাইনাস আর গ্রুপ যদি এখানে উপস্থিত থাকে, এখানে যদি ওএইচ থাকে, মেবি এখানে ওএইচ থাকে, আর এটা সবসময় মাথায় রাখবে, এখানে ওএইচ থাকতেই হবে, এখানে ওএইচ রয়েছে আর এখানে প্লাস আর মাইনাস আর কোন একটা গ্রুপ উপস্থিত রয়েছে, সেক্ষেত্রে ফেরিক ক্লোরাইড দিলে তোমার কিন্তু কালার সলিউশন মাস্ট। কালার সলিউশন তৈরি হবে। কি কালার সলিউশন হবে সেটা তুমি জানো না, রেড কালার হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, কোনো কালার হতে পারে, কিন্তু কালার সলিউশন হবে এটা কিন্তু ডেফিনেটলি। তার জন্য কি হচ্ছে, আমি এটাকে আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। এই কথাটা কিন্তু মাথায় ঢুকি নাও। ক্লিয়ার হয়ে গেছে কথাটা? বোঝা গেছে? আশা করি এই পর্যন্ত তোমাদের যে রিয়াকশনগুলো বলেছি খুব একটা কঠিন রিয়াকশন বলিনি, এবং যতটা পেরেছি তোমাদের মেকানিক্যাল যে পোর্শন সেটা বলে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই পর্যন্ত যে রিয়াকশনগুলো সেগুলো ভালো করে অবজার্ভ করো। প্রত্যেকটা ক্ষেত্রে এইচটা টেক পার্ট করেছি। দেখো এখানে ওইচটা বেরিয়ে গেছে। প্রথমে এটা এইচটা কি হয়েছে, এটা এইচটা এখান থেকে একটা পোটেনশন হয়ে এটা জল হয়ে বেরিয়ে গেছে, আর এখানে এইচ ইনপুট হয়েছে, এখানে একটা এইচ ইনপুট হয়েছে। বুঝলে? প্রত্যেকটা যে রিয়াকশনগুলো দেখিয়েছি সেই রিয়াকশনগুলো কি হয়েছে তোমাদের দেখানো হয়েছে এইচ আর ওএইচ এ। এর পরের যে ভিডিওটা দেবো বা এর পরের যে ভিডিওটা করব, সেই ভিডিওতে অবভিয়াসলি তোমাদের ফেনলের লাস্ট এবং ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমার খুব ফেভারিট, এখানে খুব নাম করা 3টে রিয়াকশন ঢুকে আছে, কোলবে স্মিড, রাইমার টিম্যান, আর আমার ফেভারিট ফেনপথলিন প্রিপারেশন রিয়াকশন। ঠিক আছে? তো চলো এর পরের ভিডিওটার জন্য ওয়েট করবে তোমরা, এবং এই এতটুকু যা পড়ানো হলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। তোমাদের যত ভালো প্র্যাকটিস করবে তত তোমরা ভালো অর্গানিক করতে পারবে। নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারে, তোমাদের হেল্প করতে পারি। ওকে, বেস্ট অফ লাক।